আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নোবেল শান্তি পুরস্কার নিয়ে আমাদের দেশে হৈ হৈ রৈ রৈ কাণ্ড। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে তেলেস্মাতি এবং বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে শেখ হাসিনার যে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলা হয়ে থাকে, এর একমাত্র কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কেন নোবেল পুরস্কার পেলেন আর শেখ হাসিনা কেন পেলেন না। এই গেল প্রথম কারণ। দ্বিতীয়ত, 2009 থেকে আজ অবধি আওয়ামী লীগ সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার নোবেল প্রাপ্তির জন্য তিনি যে সকল ঝুঁকি নিয়েছেন, যে বিনিয়োগ করেছেন এবং যে সকল হাস্যকর ঘটনা তিনি বা তার লোকজন করেছেন, তা রীতিমতো আরব্য রজনীর মহাকাব্যের মতো। কতগুলো উদাহরণ দেই। প্রথমত, তিনি এবং তার যারা লোকজন, তাদের কতগুলো দ্বিমুখী কথা ছিল। শেখ হাসিনা বলতেন যে এই নোবেল সোবেলের প্রতি তার কোনো আগ্রহ নেই, এটা কি একটা পুরস্কার নাকি। আবার তার যারা লোকজন আছেন তাদের একটা অংশ বলতো যে শেখ হাসিনাকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে নোবেল কমিটির সম্মান বাড়বে, শেখ হাসিনার সম্মান এই পুরস্কার প্রাপ্তির সাথে অনেক অনেক বেশি। আর এক গ্রুপ বলতো যে এই নোবেল পুরস্কারের 2 পয়সার মূল্য নেই। আমেরিকার রাস্তাঘাটে এই নোবেল কমিটির যারা লোকজন তারা ঘুরে বেড়ায় এবং তাদেরকে একটু স্যান্ডউইচ খাওয়ালে, বিয়ার খাওয়ালে কিংবা হুইস্কি খাওয়ালে এই পুরস্কার পাওয়া যায়। এবং এই কথা সৈয়দ আশরাফ সাহেবের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, যিনি বহুদিন ইংল্যান্ডে থেকেছেন, তার মতো মানুষের মুখ দিয়ে বের হয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো আবার এই পুরস্কার পাইয়ে দেওয়ার জন্য মানে আমাদের এই বাংলাদেশে অর্থনীতি, সাংবাদিকতা এবং রাজনীতির এবং ব্যবসায়ী মহলের, আমলা মহলের সবচেয়ে ধুরন্ধর এবং সবচেয়ে বদমাইশ এবং আমি নাম বলবো না, তাদের চেয়ে খারাপ লোক এই ট্রেডে আর নেই। মানে অর্থনীতিবিদদের মধ্যে তারা খারাপ মানুষ, খুব নাম করা অর্থনীতিবিদ কিন্তু খারাপ। সাংবাদিকদের মধ্যে খুবই মেধাবী, নাম করা কিন্তু বদমাইশ। তারপরে ব্যবসায়ীদের মধ্যে খুবই বড় ব্যবসায়ী, নাম করা কিন্তু অসৎ। এদের একটা বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছিল এবং এই সিন্ডিকেট একটা বিরাট ফান্ড রেজ করেছিল। তারা সেই ফান্ড রেজ করে, টাকা সংগ্রহ করে তারা সেই প্লেজার ট্রিপে একাধিকবার আমেরিকা এবং ইউরোপ ভ্রমণ করেছে। ভ্রমণ করে তারা সেখানে আনন্দ করেছে, ফুর্তি করেছে। আর শেখ হাসিনাকে জানানো হয়েছে যে সব কিছু রেডি আছে। এবং একবার তো এমন অবস্থা হলো, শোনা কথা, আল্লাহ মাফ করুক, যে এই ভদ্রমহিলাকে টেলিফোনের সামনে এক টাউট সাংবাদিক বসিয়ে রেখেছেন এবং তিনি বিদেশ থেকে বলছেন যে মোটামুটি ফাইনাল হয়ে গেছে, আপনাকে এখনই নোবেল কমিটি থেকে টেলিফোন করবে, আমি এখানে আছি, আপনি ফোন ছেড়ে অন্য কোথাও যাবেন না। এরকম একেবারে কিচেন ক্যাবিনেটের কিছু কথাবার্তা আমরা জানতাম। তো এই যে নোবেল নিয়ে যে বাংলাদেশে তেলেস্মাতি, সেই তেলেস্মাতি আমরা আওয়ামী লীগ জমানাতে দেখেছি। এক। 2 নম্বর হলো যে এই নোবেল পুরস্কার পাওয়ার জন্য শেখ হাসিনা পুরো একটা ঝুঁকি নিয়েছেন। তিনি মাদার অফ ডেমোক্রেসি এবং মাদার অফ হিউম্যানিটি, এই দুটো পদ এবং পদবি ধারণ করেছিলেন। এবং তার যে মাদার অফ হিউম্যানিটি, এটার মূল কারণ ছিল তিনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলেন। অর্থাৎ প্রায় 13 লাখ বা 12.5 লাখ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছিলেন এবং এই রোহিঙ্গাদেরকে ভরণ পোষণের জন্য এ যাবৎকালে হয়তো 50,000 কোটি টাকার চেয়েও বেশি অর্থ ব্যয় হয়ে গেছে আমাদের এই গরিব দেশের মানে রাজভাণ্ডার থেকে। তো সেখানে অবশ্যই তার মানবতা কাজ করেছে। অবশ্যই এখানে তৎকালীন তার অধীন যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর যে কূটচাল ছিল, তাদের যে ভ্রান্ত নীতি ছিল এবং ওই সময়টাতে রোহিঙ্গাদের মধ্যে যে সশস্ত্র গ্রুপ ছিল, তারা সেই সশস্ত্র গ্রুপ সরাসরি মায়ানমার জান্তা সরকারের যে সেনা ক্যাম্প রয়েছে, সেই সেনা ক্যাম্পে আক্রমণ চালিয়েছিল। এবং বলা হয়ে থাকে যে সেই ঘটনার পেছনে শেখ হাসিনার যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং তাদের ইনফ্লুয়েন্সে সেনাবাহিনীর একটা গ্রিন সিগন্যাল ছিল। এবং সেই ঘটনার পর মায়ানমার সরকার খুবই ক্ষেপে যায় এবং তারা রীতিমতো এই রোহিঙ্গাদেরকে সেই দেশ থেকে একেবারে যেটাকে বলা হয় এথনিক ক্লিনজিং, একেবারে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য তাদেরকে রীতিমতো দলে দলে মানে কাতারে কাতারে বাংলাদেশে পুশিং করতে থাকে।
এবং ওই সময়টিতে সেনাবাহিনী বলেন, বাংলাদেশ সরকার বলেন, তাদের আসলে এর বাইরে কোনো কিছু করার ছিল না। এর কারণ হলো যদি মায়ানমার সরকার এটা প্রকাশ করে দেয় আন্তর্জাতিক অঙ্গনে, এটা বাংলাদেশের জন্য একটা সমস্যা হতে পারত। কিন্তু আমরা জানতাম, কিন্তু ওটা ওই সময় বলাটা আকার ইঙ্গিতে বলেছি, কিন্তু লিখেছিও, আমি কথা লিখেছি, কিন্তু এইভাবে এখন যেভাবে বলছি এভাবে বলা সম্ভব ছিল না। তো যাই হোক, তিনি যেখানে নো ম্যানস ল্যান্ড রয়েছে সেখানে তিনি রোহিঙ্গাদেরকে থামিয়ে দিতে পারতেন। এবং ওটাও আমি বলেছিলাম ওই সময়টাতে, যে এখানে এই সময়টাতে এদেরকে ঢুকতে দেওয়াটা আওয়ামী লীগের জন্য একটা আত্মঘাতী হবে, বাংলাদেশের জন্য একটা আত্মঘাতী বিষয় হবে। দেখুন এখন 2025 সনে এসে এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে আবার একটা যুদ্ধ, আবার একটা করিডর, আবার আমেরিকার আগমন, এই জিনিসগুলো যে শুরু হচ্ছে, এটা কিন্তু ওই সময়টাতে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আমি কিন্তু শেখ হাসিনাকে বলেছিলাম, ইন রিটেন টকশোতে বলেছিলাম, বাংলাদেশ প্রতিদিনে লিখেছিলাম যে এদেরকে এই মুহূর্তে ঢুকতে দেওয়াটা ঠিক হচ্ছে না। কিন্তু তিনি কূটনৈতিক কারণে, কৌশলগত কারণে তিনি ঢুকতে দিয়েছেন বটে, কিন্তু তার মনের মধ্যে একটা বাসনা ছিল যে এই যে আর্তমানবতার সেবায় তিনি যে কাজগুলো করছেন, এই কাজে হয়তো তিনি জান্নাত পাবেন মুসলমানদেরকে আশ্রয় দিয়ে। দ্বিতীয়ত, এরকম একটা মানবতাবাদী কাজ, যে কাজের জন্য আমেরিকা তাকে বাহাবা দিচ্ছে, জাতিসংঘ বাহাবা দিচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন বাহাবা দিচ্ছে, সারা দুনিয়া বাহাবা দিচ্ছে, তো কাজেই এবার তার নোবেল পুরস্কার আর কেউ ঠেকাতে পারবে না। তো যাই হোক, সে বহু আগের কাহিনী, বহু ঘটনা। এখন সেই নোবেল নিয়ে কামড়াকামড়ি করতে করতে দেখা গেল যে তিনি এখন নির্বাসিত, আর তিনি যাকে টার্গেট করে, হিংসে করে, তিনি তার সমস্ত রাষ্ট্রযন্ত্রের শক্তি এবং দলীয় শক্তি যার বিরুদ্ধে ব্যয় করেছেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রাষ্ট্র ক্ষমতায়। তো এই হলো বাংলাদেশে নোবেল নিয়ে তেলস্মাত। কিন্তু ইউরোপ আমেরিকা থেকে এরকম ঘটনা ঘটে বা এটা কি সম্ভব? কিন্তু বাস্তবতা হলো যে আমেরিকাতে এই ঘটনা ঘটছে। আমেরিকার যিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পাগলামো, তার হঠাৎ বন্ধু বানানো, আবার ঠিক সেই বন্ধুত্ব শেষ করে দেয়া, ইউটার্ন নেওয়া, এগুলো তার জন্য খুব ডাল ভাতের বিষয়। তিনি যেভাবে ইলন মাস্ককে অল ইন অল করে তার সরকারের স্থান দিলেন, আবার ইলন মাস্ককে তার সরকার থেকে তাড়িয়ে দিতে তার 1 মিনিট সময় লাগলো না। তিনি যেভাবে ইসরায়েলকে লেলিয়ে দিলেন ইরানের বিরুদ্ধে, আবার সে ইসরায়েলকে খুব অকথ্য, অশ্রাব্য, যেটা কোনো মার্কিন প্রেসিডেন্ট এই রাষ্ট্রটির ইতিহাসে কখনো এই ধরনের অশ্রাব্য শব্দ ব্যবহার করেনি, সেই শব্দ ব্যবহার করে গালি দিয়ে তিনি নেতানিয়াহুকে বাধ্য করলেন এই যুদ্ধ বিরতির জন্য। একইভাবে তিনি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ বলা হয়ে থাকে, এই যুদ্ধ তিনিই বাঁধিয়ে দিয়েছেন। আবার তিনি এই যুদ্ধটা দুতিয়ালি করে শেষ করে দিয়েছেন। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধ মূলত ট্রাম্প বাঁধিয়ে দিয়েছেন, আর তার দুতিয়ালিতে তিনি এই যুদ্ধ শেষ করেছেন। একই অবস্থা ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ, সবাই তো এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ মনে করেছিল, কিন্তু ট্রাম্প এটা যেভাবে মানে একেবারে যাকে বলা হয় ঝড়ের গতিতে থামিয়ে দিলেন, এটা সম্ভবত পাগল বলেন আর ছাগল বলেন, যাই বলেন না কেন, ট্রাম্পের পক্ষে সম্ভব, অন্য কারোর পক্ষে এটা সম্ভব ছিল না। কিন্তু এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো তিনি পাকিস্তানের সেনাপ্রধানকে আসিফ মনিরকে তিনি দাওয়াত দিয়ে হোয়াইট হাউসে নিয়ে গেছেন, এটা একটা ব্যতিক্রম। এবং সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট কিংবা পাকিস্তানের প্রধানমন্ত্রী, অর্থাৎ রাজনৈতিক যে নেতৃত্ব, তাদেরকে বাদ দিয়ে তিনি আসিফ মনিরকে সেখানে নিয়ে গেছেন। এবং আপনারা জানেন যে আসিফ মনির এখন পাকিস্তানের রাজনীতিতে বলতে গেলে গডফাদার, এবং পাকিস্তান রাষ্ট্রটির ইতিহাসে আইয়ুব খানের পর তিনি প্রথম যিনি কিনা ফিল্ড মার্শাল উপাধি নিজে নিজে নিয়ে নিলেন বা রাষ্ট্রকে বাধ্য করলেন তাকে এই উপাধি দেওয়ার জন্য। তো এক্ষেত্রে যেটি আইয়ুব খান যখন এই উপাধিটি নিয়েছিলেন, তখন তিনি রাষ্ট্রের সর্বেসর্বা, অর্থাৎ তিনিই প্রেসিডেন্ট, তিনিই সেনাপ্রধান। তো কাজেই তার জন্য ফিল্ড মার্শাল উপাধি নেওয়াটা সহজ বিষয় ছিল না, সহজ বিষয় ছিল তুলনামূলকভাবে। কিন্তু আসিফ মনিরের জন্য সেই তুলনায় একটু কঠিনের কারণ হলো তিনি এখন সেনাপ্রধান, তার মাথার উপরে রাষ্ট্রপ্রধান আছে, তার মাথার উপর সরকার প্রধান আছে। তো সব কিছুর উপর প্রভাব বিস্তার করে তিনি আইয়ুব খানের মতো একটা উপাধি নিলেন যে তিনি এই যুদ্ধে জয়ী হয়েছেন, এবং যুদ্ধ জয়ীরাই কেবলমাত্র ফিল্ড মার্শাল উপাধি ধারণ করতে পারে। তো ভারত পাকিস্তান যুদ্ধে তিনি যে জয়ী হয়েছেন, এবং এই জয়টাকে আবার সেলিব্রেট করার জন্য তাকে দাওয়াত করে নিয়ে গেল আমেরিকা, এবং আমেরিকাও তাকে একটা সিল দিয়ে দিল যে ইয়েস, ইউ আর দ্য অনলি ওয়ান ফিল্ড মার্শাল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ার মধ্যে তুমি একমাত্র ফিল্ড মার্শাল, এই সম্মান তাকে দিল। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে সেখানে গিয়ে
জনাব আসিফ মুনির একটি প্রস্তাব দিয়ে এসেছেন তার দেশের পক্ষ থেকে যে জনাব ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের দেওয়া উচিত এবং তিনি তার দেশের পক্ষ থেকে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করার জন্য মনোনয়ন দান করেছেন। এর কারণ হলো যে এই যে এই যুদ্ধ বন্ধে তিনি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এই জন্য শান্তির জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। অন্যদিকে ইসরায়েল এবং ইরানে তার যে সকল গ্রুপ রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের যে সকল গ্রুপ রয়েছে এবং সেই সকল গ্রুপ কাতারে আছে, কাতারের আমির খুবই এই মুহূর্তে তার ঘনিষ্ঠ। তারপরে বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান, এখন যিনি দেশটির প্রধানমন্ত্রী এবং যুবরাজ, তিনি আছেন। সংযুক্ত আরব আমিরাত আছেন। এই যে তার একটা লবিস্ট গ্রুপ রয়েছে। এমনকি ইরানে এই সময়টিতে তিনি যেভাবে ইরানের প্রশংসা করেছেন এবং ইরান থ্যাংক ইউ ইরান, শান্তিতে থাকো ইরান, তারপরে এই সময়টিতে তিনি যেভাবে ড্রামাটিক্যালি চীনের প্রেসিডেন্টের সাথে সম্পর্ক করেছেন, তারপর ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন, তারপর ইরানের শত কর্তা ব্যক্তি রয়েছে সকলের সঙ্গে কথাবার্তা বলেছেন। ফলে এই যুদ্ধটির ফলে তার ব্যক্তিগত যে কানেক্টিভিটি মধ্যপ্রাচ্যে আরও বেড়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের অন্ততপক্ষে 10টি দেশের পক্ষ থেকে তাকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হবে। তিনি হয়তো এবছর নোবেল শান্তি পুরস্কার পাবেন এবং ইতিপূর্বে দেখেন প্রায় সব মার্কিন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, প্রেসিডেন্ট, তারা কিন্তু এই নোবেল পুরস্কার পান। বারাক ওবামা পেয়েছেন, বিল ক্লিন্টন পেয়েছেন শান্তির জন্য। তো সেই দিক থেকে এরকম দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং এর মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ শেষ করে ফেলা যায় এবং তিনি যেভাবে ন্যাটোকে চাপ দিয়েছেন, যেভাবে ইউক্রেনকে চাপ দিয়েছেন এবং যেভাবে রাশিয়াকে তিনি ম্যানেজ করেছেন, তাতে ইউক্রেন যুদ্ধ সম্ভবত থেমে যাবে। তো সেক্ষেত্রে তিনি একটা নোবেল পুরস্কার পেতে পারেন এবং এই নোবেল পুরস্কারের জন্য যুদ্ধ বন্ধ হয়েছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে নোবেলের জন্য, আমার কাছে যেটা মনে হচ্ছে। এবং এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সম্ভব এবং তার যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গাতে তিনি ঝুঁকে নেওয়া মানুষ, এত বড় ঝুঁকে নেওয়া মানুষ যে নিজের ট্রাম্প টাওয়ারে তিনি যদি আগুন লাগিয়ে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য ঝুঁকি নেন, এটাও অবাক করার বিষয় নয়। তো এরকম বহু ঘটনা ঘটেছে। তো এখন আমরা এই বাংলাদেশে যারা ভেদ বাঙালি, আমরা নোবেল নিয়ে ঝগড়া করি, নোবেল পাওয়ার স্বপ্ন দেখি এবং নোবেল পুরস্কারের লোভে অনেক লঙ্কা কাণ্ড ঘটাই। এরকম দুর্নাম বদনাম নিয়ে আমাদের যাদের অসন্তুষ্টি ছিল, তারা এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনার মধ্যে তৃপ্তি খুঁজতে পারেন যে এই দোষ কেবল আমাদের একার নয়, এই আলুর দোষ আমেরিকারও আছে, আমেরিকার প্রেসিডেন্টেরও আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।